ছাত্রছাত্রীরা, তোমাদের সামনে আমি আবার সরল সুদ কষার বাকি অঙ্কের মধ্যে কিছু অঙ্ক আজকে করে দেখাবো। কিছু করে রেখেছি যাতে সময়টা কম লাগে, দেখতে থাকো। আমি কোশ্চেন নম্বর 9 অবধি করে দিয়েছিলাম। কোশ্চেন নম্বর 10 বলছে, যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয়, তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসাব করে লিখি। আগে কোশ্চেনটাকে পড়বো। 292 টাকার একদিনের এখানে একদিন বলেছে, সময় সংখ্যা একদিন, আর সুদের হার 5 পয়সা। আমরা তো টাকায় করি, অর্থাৎ পয়সাকে কনভার্ট করতে হবে। আমি অঙ্কটা করে রেখেছি, তোমাদের দেখাতে সুবিধা হবে। 292 টাকা, সময় হচ্ছে একদিন। একদিন মানে হচ্ছে, এর আগেও বলেছিলাম, যখন দিন সংখ্যা দেওয়া থাকবে তাকে 365 দিয়ে ভাগ করতে হবে। একদিন 1/365, যখন সুদ 5 পয়সা তাহলে 5/100 টাকা। তো আরে সুদের হার বের করার ফর্মুলা হচ্ছে SI ইন্টু 100/P/T। তো 5 ইন্টু 365, আর এই 100টা কোথা থেকে এসেছে? এটা ফর্মুলার SI ইন্টু 100। 365, 5 ইন্টু 100 ইন্টু 365টা তাহলে কোথা থেকে এলো? 1/365 যে ছিল সেটা উল্টে গিয়ে নিচে 1 রয়ে গেছে আর ওপরে 365 হয়েছে। বাকিটা নিম্নরূপ। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো কিছু কাটাকুটি যদি না করতে পারি, তা দুটোকে পরস্পর গুণ করে দিয়েছি। 5 আর 365 গুণ করে 1825 পেয়েছি। তাকে 292 দিয়ে ভাগ করেছি। ভাগ করার পরে দেখতে পাচ্ছি আমরা 6 দিয়ে গেছে, আর তার অবশেষ 73 রয়েছে। 73 দিয়ে আবার 292কে কাটা যায়, তাই আমি কেটেছি 4। তাহলে উত্তরটা দাঁড়ালো 6 পূর্ণ 1-এর 4। এটা অঙ্ক 10 নম্বর অঙ্ক। এবার আমি 13 নম্বর অঙ্কটা করেছি। কোনো মূলধন, প্রথম কোশ্চেনটা, কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। এই অঙ্কটা করার একটা প্রসেস আছে। এটা প্রথমে আমি যেটা বেশি বছরে দেবে আর যার সুদে আসলে টাকাটা বেশি থাকবে সেটাকে আগে লিখতে হয়। 7 বছরের সুদে আসলে টাকা 7,100 টাকা, 4 বছরের সুদে আসলে টাকা 6,200 টাকা। দুটোকে বিয়োগ করিয়েছি, বিয়োগ করলে পাবো 3 বছরের সুদে আসলে টাকা 900 টাকা। 3 বছর, এবার উপরের সংখ্যা দেখো, 7 বছরের সুদে আসলে 7,100, 4 বছরের 6,200। এই দুটোর মধ্যে আমরা যেটা খুশি নিতে পারি, 4 বছর বা 7 বছর। আমি 4 বছর ধরে করেছি। 4 বছরে প্রাপ্ত সুদের পরিমাণ হয়েছে, তাহলে যদি 3 বছরে 900 টাকা হয় তাহলে 4 বছরে কত হবে? 4 ইন্টু 900 তলায় 3, এটা কাটাকুটি করে 1200 টাকা পেয়েছি। তাহলে 4 বছরে সুদের পরিমাণ 1200 টাকা। 4 বছরে তাহলে আসল কত হবে? 4 বছরে সুদে আসল তো 6,200 টাকা ছিল, তাহলে আসল হবে 6,200 মাইনাস 1200, 5,000 টাকা। এবার সুদের হার ওইভাবেই নির্ণয় করেছি ফর্মুলায় ফেলে, SI ইন্টু 100 ডিভাইডেড বাই P/T। আমি 1200 ইন্টু 100 ডিভাইডেড বাই 5,000 ইন্টু 4। তো আমরা উত্তর পেয়েছি 6%। এটা যদি 7 দিয়ে করতাম তাহলে কি করতে হতো অঙ্কটাতে? তাহলে 7 বছরে প্রাপ্ত সুদের পরিমাণ আমরা বের করতাম। 3 বছরে যদি 900 টাকা হতো, 7 বছরে হতো তাহলে 7 নং 63, 6,300 টাকা, এরকমভাবে বের করতে হতো। 6,300কে 3 দিয়ে ভাগ করলে আবার 2,100 টাকা আসতো। তার মানে 7,100 থেকে আবার 2,100 টাকা বাদ দিতাম, সেই ঘুরে ফিরে 5,000 টাকাই আসতো আসল টাকা। তো অঙ্কটাতে আমি 7 বছর বা 4 বছর যেটা খুশি ধরে পরে করতে পারি। এবার কোশ্চেন নম্বর আমি 14টাকে করেছি। একই সময় অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2,000 টাকা জমা রাখেন। 3 বছর পর তারা সুদ সহ যথাক্রমে 2,360 টাকা আর 2,480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারে অনুপাত বের করো। তো প্রথমে হচ্ছে, অমল রায় আর পশুপতি ঘোষ দুজন আলাদা ব্যক্তি। একজন
ঘোষ পোস্ট অফিসে 2,000 টাকা রেখেছিলেন এবং তারা আলাদা আলাদা টাকা সুদ হিসেবে পেয়েছেন। 2,300 সুদ সহ পেয়েছেন 2,360, একজন 2,480। তো অমল রায় রেখেছিলেন ব্যাংকে। ব্যাংকে কত সুদ বের করতে হবে, আর পশুপতি ঘোষ রেখেছিলেন পোস্ট অফিসে, তার কত সুদ বের করতে হবে। উভয়ের টাকাও আলাদা, কিন্তু উভয়ের আসল টাকার পরিমাণটা ঠিক ছিল, যেটা হলো 2,000 টাকা। চলো দেখি অঙ্কটা কিভাবে করেছে। প্রথম হচ্ছে অমল রায়। অমল রায়ের ক্ষেত্রে পি 2,000 টাকা, এ 2,360 টাকা। তো একটা ফর্মুলা, এ মানে হচ্ছে সুদ, সুদ আসলকে মেলালে এ বলা হয়, ইংরাজিতে অ্যামাউন্ট বলে। তো এসআই মানে হলো সরল সুদের পরিমাণ বের করার জন্য আমরা কি করেছি, অ্যামাউন্ট থেকে পি কে মাইনাস করেছি, 360 টাকা পেয়েছি। ব্যাংকের সুদের হার বের করার জন্য সেই আগের ফর্মুলাটাই অ্যাপ্লাই করেছি, এসআই ইন্টু 100 বাই পি ইন্টু টি। এখান থেকে 6% পেয়েছি। কাটাকুটিটা তোমরা একটু চেষ্টা করে করবে, সোজা আছে। পশুপতি ঘোষের ক্ষেত্রে পোস্ট অফিসে রেখেছিলেন উনি। তো যে প্রদত্ত তথ্যগুলো দিয়েছিল সেগুলো লিখেছি। 2,480 টাকা তার অ্যামাউন্ট ছিল, বা বিয়োগ করে 480 টাকা পেয়েছি। পোস্ট অফিসের সুদের হার বের করেছি আমি 8%। ব্যাংকের সুদ আর পোস্ট অফিসের সুদের অনুপাত বের করেছি 3:4। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমি পরের অঙ্কটাতে যাব। পরের অঙ্কটা আমি করা হয়নি, করব তোমাদের সামনে। প্রথমে কোশ্চেনটাকে পড়বো। আসলাম চাচা, আমি 16 নম্বর অঙ্কটাই করবো, কারণ হচ্ছে 15 নম্বর অঙ্কটা প্রায় একই, তোমরা নিজেরা চেষ্টা করবে। 16 নম্বর অঙ্কটা হচ্ছে, আসলাম চাচা কর্মক্ষেত্রে থেকে অবসর নেওয়ার সময় কত আছে, এটা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, মানে 1,00,000 টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে, বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন। প্রতি বছর সুদ বাবদ যদি 5,400 টাকা পান, ব্যাংকের আর পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি 5%, 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা রেখেছিলেন। এবার আমাদের বের করতে হবে, আলাদা করে বলেনি। তাই আসলাম চাচা কর্মক্ষেত্রে অবসর নেওয়ার পরে 1,00,000 টাকা পেয়েছিলেন। তো আসলাম চাচার, আমরা এবার যেখানটা করবো সেখান থেকে যাব। আসলাম চাচার মোট টাকা কত, 1,00,000। একের পিছনে কটা শূন্য হবে, 5টা। এবার তিনি কিছুটা ব্যাংকে রেখেছিলেন, কিছুটা পোস্ট অফিসে রেখেছিলেন। ধরি তিনি ব্যাংকে x টাকা রেখেছেন, এবং পোস্ট অফিসে $1,00,000 মাইনাস x টাকা রেখেছেন। এটা মাইনাস কেন করলাম বোঝাচ্ছি। কারণ 1,00,000 টাকাটা দু জায়গায় দু ভাগে ভাগ করে তিনি রেখেছেন। এবার আমরা তো জানি না যে কোথায় কি রেখেছেন। তো ব্যাংকে যদি x হয়, তো বাকি টাকাটা হবে পোস্ট অফিসে রেখেছেন, ওই জন্য 1,00,000 মাইনাস x। এবার আমরা ব্যাংকের সুদের হার কত ছিল, ব্যাংকের ক্ষেত্রে আর এর পার্সেন্ট ছিল কত, 5%। পোস্ট অফিসের ক্ষেত্রে পোস্ট অফিসের ক্ষেত্রে